বলা হলো আমার সঙ্গে যে ঘটে যাওয়া ঘটনাগুলো মা বাবা ছিল না। আচ্ছা যাক, আমি প্রথম থেকে শুরু করি। আমার বয়স যখন 2.5 বা 3 বছর বয়স, তখনই আমার বাবা মানে ওই প্যারালাইসিস রোগে মারা যায়। আচ্ছা। মারা যাওয়ার পর এখন আমরা তো গরিব ছিলাম, এরকম কোনো অর্থ সম্পদ ছিল না। বাবা মরে যাওয়ার পর এখন যাই হোক, মা আমার বাবা একটা পাতানে বোন ছিল, পাড়া ওই গ্রামে আর কি। তো ওরা একটু বড় লোক ছিল, ওখানে যায় আমার বাবা বাবা বাড়ি যাওয়ার পর মা ওখানে থেকে আশ্রয় নেয়। হ্যাঁ ওই বাসায় গিয়ে কাজ কাম করতো। আচ্ছা। কাজ কাম করতো, ওনারা যা খাবার দিত। আমরা 2টা ভাই ছিলাম, আমার ছোট্ট একটা ভাই ছিল, আমি ছিলাম সবার বড়। আমরা খাইতাম। এখন মা এইভাবে কাজ করে আমাদের চালাইতেছে, আমরা চলতেছি। আমার 2টা জ্যাঠা ছিল, তারা আমাদেরকে দেখতে পারতো না। দেখতে পারতো না। এখন মা কাজ করে একদিন আইতে আসে, দেখে আমাদের ঘরটা মানে ভেঙে ফেলে দিছে। 2 জ্যাঠা ছিল, 2জনে ভাগ করে ওরা নাকরি মাকরি বানা হেলাই দিছে। তখন আমার মা দেখে আসে ঘর নাই, আমার মার পক্ষে একটা লোক কথা বলবে এরকম কোন লোক নাই। ছিল না। আচ্ছা। এখন মা কি বললো করলো কি, রাইতে আমরা মাকে নিয়ে ওই জায়গায় থাকলাম, ওই যে গরুর পিঠির আছে ওখানে থাকলাম। থাকে তারপরের দিন মা আমাদের 2 ভাইকে নিয়ে আমার নানার বাড়ি চলে গেল। ওখানে আপনার ভাইটা কি আপনার বড়? ওই ভাইটা আমার ছোট ছিল। ছোট ছিল। আপনার বয়স কত তখন যখন এমন ঘটনা করতেছে? আমার বয়স তখন তখন মারা গেছে তখন বয়স কত? 4 বা 4.5 বা 5, আচ্ছা। এর বেশি হবে না। হ্যাঁ। তো গেল আপনাকে নিয়ে নানা বাড়ি। ওখানে থাকি। আমার মা দেখতে শুনতে মানে স্মার্ট এবং সুন্দর ছিল। তখন আমার নানা এবং নানি তারা বাইসা ছিল, তারা মারা যায়নি। এখন আমার মাকে তারা অন্য জায়গায় আবার বিয়ে দেবো। মা কিছু রাজি হচ্ছে না। মা বলতেছে আমার 2টা ছেলে আছে, আমি এখন আরেক জায়গায় বিয়ে বসে আমার ছেলে নদীতে ভাসবো, তারা খাবো কি, থাকবো কিভাবে, চলো কই। একটা বাড়ির জায়গা জমি ছিল, তাও তো জায়গা। এখন তো আর বিয়ে বসাবো না। অনেক লোকজন মানে প্রতিদিনই আসে মাকে বিয়ে করার জন্য, কিন্তু মা মুটেই রাজি হয় না। তো হঠাৎ একদিন যে লোক বিয়ে করবো মাকে প্রস্তাব দিছে, সেই লোকে যে বললো আমি বিয়ে বসতে পারি, একটা কথা আছে, শর্ত আছে। যে কি শর্ত? যে আমার ছেলে 2টাকে তোমার দেখতে হবে। উনি আমার নিঃসন্তান ছিল, তার কোনো ছেলে মেয়ে ছিল না। উনি আগে একটা বিয়ে করছিল, একটা পালক ছেলে আছে, ওনারা লালন পালন করছে। এখন ওনার কাছে আমি পরে মা কত লোক রাজি হয়ে গেল, ঠিক আছে আমার তো আল্লাহ সম্মত কম দেয় নাই, মানে আপনাদেরকে নিয়েই যাবে আর কি। হ্যাঁ ওই লোক রাজি হয়ে গেল। পর ঠিক আছে আমি বিয়ে করবো ইনশাল্লাহ, আমি ছেলে মেয়েকে দেখবো, 2 ছেলেকে দেখবো। এরকম যাও দেখলো বললো, এরকম কথাবার্তা পাকাপাকি বুক হয়ে গেল। হঠাৎ একদিন আমার ছিল ভাইয়ের গায়ে আসলো জ্বর। তখন অর্থ সম্পদ ছিল না, টাকা পয়সা ছিল না, মাও কিছু করে না। আর গ্রামের বাড়ি 1900 লাগে অভাবের কথা। তখন তো কেউ কাকে 10 টাকাতে হেল্প করার মতো লোক নেই। আমার ছোট ভাইটা এরভাবে আসতো, মানে 10 দিন থাকার পর বিনা চিকিৎসা এসে মারা গেল। মারা যাওয়ার পর আমার ওই যে গ্রামের বাড়ি আমার যে চাচা জ্যাঠা ওদের খবর দেওয়া হইলো যে সালাবের ভাই কালামটা মারা গেছে, তোরা যে আসে না আমরা এখানে মারি দিয়ে যাবো। ওরা 2টা জ্যাঠা ছিল, ওরা গেল, ওই আমার ছোট ভাই লাশটা আনলো, আইনা আমার বাপের কবর পাশে তাকে দাফন কাফন করা হইলো। আচ্ছা। এখন তো মা যখন আরো একটু ফ্রি হয়ে গেল, এখন একটা ছেলে মারা গেল, এখন আমি বড় ছেলে। এখন মা ওনার কাছে নানা নানির বিয়ে দিয়ে দিল। বিয়ে দিয়ে দেওয়ার পরে এখন মাকে রাইতে তো নিয়ে চলে গেল। এখন আমার নানি আমাকে আটকাই রাখলো, আমাকে যেতে দেবো না। আমি তো লাফায় ফাল পাচ্ছি, কাঁদছি, আমি যাবো, তোরা যেতে দিল না। তা নানি আমাকে বোঝাল, তুই সালাম চিন্তা করছে, তুই কাল সকালেই আমরা যাবো তোর মাকে আনতে। আমি ঠিক আছে। যাই হোক টানা থামলো। আমার পর সকালবেলা নানি বলি, নানি চল মাকে আনতে যাবো, মাকে আনতে যাবো। ওরা আবার বাক্সা করে খাওয়া দাওয়া কত 2, 4 দিন, 5 দিন, 10 দিন পার হয়ে গেল। তো হঠাৎ একদিন মা নানি আমাকে নিয়ে আমার মায়ের কাছে চলে গেলাম। তো মা ওখানে আমাকে রেখে নানি চলে আসলো। ওই তো লোক তো বলছে যে আমি ছেলে 2টাকে পালবো, একটা ছেলে তো মারা গেল, একটা ছেলে আছে। ওখানে ভাত তারা ছেঁকে দেয়, তার ঘাস খেতে হয়,
ওই গরুর গোবর ফেলাইতে হয়, নানান বিভিন্ন কাজকর্ম করতে হয়। তার আবার সব ছেলে আছে পালক, এই ছেলে আমাকে অযথা মারধর করে, খাবার দেয়, চর দেয়। তখন আর মানে মাও যেমন কিছু বলতে পারে না, মা খালি কাঁদে যে কি করলাম। আমার বললো ছেলে দেখবো, এখন ডাক্তার ছেলেও দেখে না, একটা ছেলে তো মারাই গেল, তাও দেখে না, ঠিক আছে আসে ওই লোক আসুক, মানে যে লোক বিয়ে করছে ওর নাম হলো আজম সাহেব, তা আসুক, ওনার কাছে একটা পরামর্শ করবো, উনি আমার ছেলেকে দেখবো কি দেখবো না। ঠিক আছে, তারপরে ছেলে লোক আসলো, তারপর ওনাকে বললো যে তুমি তো আমার ছেলেকে রাখবা, দেখবা, কথা ছিল, তুমি তো লালন পালন করছো না, তোমার পালক ছেলেটা আমার ছেলেটা সারাদিন খালি মারে, লাথি মারে, ঘুষি মারে, কি মারে, তুমি তো কিছু বলো না। ওরা ভাত খাইলে খায়, না খাইলে টাকা, এটা বললো। এটা বললো। এখন মা বলে বাবা তুই জায়গা, আমি থাকি, যাক আইসে বললাম কার কাছে, আমার মার যে বোন, বড় বোন মাসি, ওনার কাছে চলে গেলাম। আচ্ছা, ওনার আবার ওই যে দেশের যে নদী নালা খাল বিল আছে, ওইখানে খেয়ে মাছ ধরে, ওই যে কাঠিয়ালা জাল দিয়ে, লোহার কাঠিয়ালা জাল দিয়ে মাছ ধরে, সারাদিন মাছ মারে, আর সন্ধ্যায় বিক্রয় করে বাজারে, এই বাজার করে রাত্রে মাছটা বিক্রি করে বাজার করে, বাজার করে। মাছ নাই তো বাজারও নাই, না বাজার নাই, আবার কিন্তু আবার বসে থাকতে হয় না, থাকতে দেয় না। যেমন আধা কেজি সুতা নিয়ে দেয়, এই সুতা পাক দিতে হবে, মানে জাল বুনতে হবে। হ্যাঁ সুতা পাক দিতে হবে, আবার এই সুতা গোছাইতে হবে, তারপরে নাগলি চোখাইতে হবে। 1 নম্বর মাসে খেতে গোবর দিত সারের জন্য, আমরা সব সেই করে নিয়ে পারতাম ক্ষেত থেকে, ওই যে মানে খড়ির জন্য, খড়ি না পারলে চুরি করতেন আর কি। হ্যাঁ গোবর, শুকনা গোবর আর কি। তো এইভাবে করতে 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 তো অনেকদিন থাকলাম, ওরাও এরকম আমার তো যত্ন করে, আমি খাইলাম কি খাইলাম না, ওই যে বিকাল বেলা হলে বাজারে ব্যাগটা নিয়ে বাজারে যাই, তাই মাছ বাজারে বসে থাকি, কখন সে আসবে মাছ বেচবে। তো যাই হোক, মাছ বেচতে যারাতে 8টা 9টা বাজে, আবার বাজার কোথায় বেচেছে, আমি একটা বাজার ব্যাগ নিয়ে ঘুরি। এই কথা আমার কোনো সময় বলে না, খালো সালাম এই নে 2 টাকা নে খা, তোমার 2 টাকা দিলে তো অনেক কিছু দিত না টাকা। আমি ছোট মানুষ, কিছু বলতে পারতাম না। ওই নানি কাছে আসি, নানি ওর ঠেলা টাকা, মাসি ওর ঠেলা টাকা, আমি তো কোথায় যাবো এখন, কার কাছে যাবো। তা আসলাম তো আমার জন্মস্থান যেখানে গোপাল খিলা, ওখানে আসলাম। আইসে এখন আরো গ্রামের যে 2-4 ছোট ছোট ছেলে মেয়ে আছে, বন্ধু বান্ধব, এদের সঙ্গে এই গাছের আম, ওই গাছের আম, এটা সেটা খায় আমি কোনো মতো আর কি বাঁচি, থাকি, খাই। কেউ যাইতে বেলা 2টা জ্যাঠা আমার কেউ ডাক দিয়ে বলে না সালাম ভাত খাই, আমার ছেলেগুলোকে ঘুমা। তা আমাদের দেশে বাড়ির যে আশেপাশে কারোর একটা কবরস্থান নাই, যে লোক মারা যা তার ঘরের পিছে হোক, বাচ্চারের নিচে হোক, তার জায়গাতে হোক, বাড়ি দিব ওখানেই। তো আমাদের বাড়িটার চারদিকে কবর আর কবর। আচ্ছা, হ্যাঁ, মানে আমি চাই কিন্তু ছোট মানুষ, আবার অনেক রাত হইতো, মানে রাত 12টা 1টা যখন বেজে যেত, তখন দেখতাম ঝিম 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 শব্দ, ওই উমুক দিন উমুক মারা গেল, এই যেখানে কবর দেখা যাচ্ছে, মানে মানে মনে হতাম জল্পনা কল্পনা থাকতেন কই আপনি ওই সময়? থাকতাম, মানে যে কেউ জ্যাঠারা ঘরে নিত না, আমাকে ওই বাচ্চাটা উঠানের মাঝখানে একটা পেয়ারা গাছ ছিল, এই পেয়ারা গাছে সারা বসে থাকতাম। আহারে, বসে থাকতাম, আমাকে তারা ভাত খাবার কিচ্ছু দিত না, কেউ থাকবার জায়গাও দিত না। এইভাবে কতদিন থাকলাম, থাকার পরে আবার গেলাম নানির কাছে, নানি আবার নিয়ে গেলো মায়ের কাছে। মা আমার কষ্ট দুঃখ দেখে মা বেটা ভাত ছেড়ে দিল, ভাত। হ্যাঁ, ছেড়ে দেওয়ার পর আমার বড় মাসির কাছে আমার মা থাকে, ওর আমিও থাকি। ওই আমার বড় মাসি আমার মাকে অযথা গালাগালি, মানে গালাগালি মুখামুখি করে, হ্যাঁ, বাতার একটা মরে গেছে, নানান বিভিন্ন বৃষ্টি ভাষায় কথাবার্তা বলতো। হঠাৎ মায়ের গায়ে একদিন আসলো জ্বর, জ্বর আসলো, ওই যে আগে একটা কিন্তু রোগ ছিল কলেরা বসন্ত, শরীরে পৌঁছে গেছো গা। তখন তারা ভয় পাই গেল গা, ভয় পাই আমার মাকে পাঠিয়ে দিল যে তোর মার এনে বাইর থেকে বাইর। আমার নানির বাড়ি থেকে আমার ওই খালুর বাড়ি প্রায় 5-6 কিলোমিটার দূরে। তখন ওপেন রিক্সা, বাস এগুলো কিছু ছিল না, গরু গাড়ি কিছু ছিল, আর ওই টুকিটাকি রিক্সা ছিল কয়েকটা। যাই হোক, পরে মাকে নিয়ে আমি সকাল 8টায় রওনা দিলাম, যেতে যেতে বিকাল হয়েছে, অথচ কিন্তু 1 ঘন্টা রাস্তা হাইটে গেলে ঠিক মতো। মা হাঁটতে পারে না তো, অসুস্থ। পরে মাকে নিয়ে যায়, বিকাল বেলা পৌঁছালাম। নানি বলতেছে যে কি হয়েছে, আমি বললাম মার তো জ্বর,
ওরা কত ভাত ভাত খায় না, তা এখন ঠিক আছে ঘরে নিয়ে শোয়াই রাখ। হুম। হঠাৎ ওই যে শরীরের মধ্যে তো বসন্ত ছিল, এই আস্তে আস্তে বড় হইতে 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 পুরো শরীরের গন্ধ, বিশ্রী গন্ধ, তার বগুলের কাছে কি কেউ যাইতে পারে না, তার শরীরের গন্ধে, আমার মার শরীরের গন্ধে। হুম। আমার কাছে গন্ধ লাগে, কিন্তু লাগলেও তো আমার মা তো, আমি যে মা যদি মরে যেত আমার দেখবো কে। হুম। তা আমি মাকে এটা সেটা খাওয়াইতাম, ওই ধরে বহাইতাম। কিন্তু মা ওই কলা পাতা বিছায় তার উপরে শোয়াই রাখতাম, কোনো খেতা বালছে ভিতরে সে শুইতে পারতো না, ঘুমাইতো না, পারতো না। আর তখনকার চিকিৎসা বলতে একমাত্র ছিল তিলের তেল হুম। আর পানি ভরা টানি ভরা। আর এই রোগটা যে গ্রামে একবার ঢুকতো সেই গ্রামকে গ্রাম ধ্বংস হয়ে যেত, কোনো লোক বাঁচতো না। হুম। তাই হোক আমার মা তাদের ভাবে প্রায় 15-20 দিন থাকার পরে মাও তো মারা গেল। হুম। মাও মারা গেল। মারা যাওয়ার পর মাকে আর গোপাল ঘিরে আমাদের জন্মস্থান যেখানে মানে তার খবর দেওয়া হলো না। হুম। বেড়াতে হলে আমার নানা, আমার নানা একটা ভাই, নানা, আমার মামা আর আমি। হুম। এই জানা যায় লোক আসলো না, একটা 10টা জানাজা দিয়েছি। হুম। আমার মা জানা যায় কোন গ্রামের লোক আসে নাই, কেন আসে না, এই যে আমাদের হইব এই রোগ, হুম। মানে গ্রামকে গ্রাম সাপ হয়ে যায়। যাকে আসার পর আমরাই দুই নানা, আমরা মামা ভাগ্নে দুইজনে, 4 জনে মিলে কবর খুঁজে মাকে রাতে দাফন কাফন করে দিলাম। আচ্ছা, করে আপনারা কি দেওয়ার মানে পর, আপনার আপনার ধর্ম কি ছিল, হিন্দু না মুসলমান? মুসলমান। মুসলমান। আচ্ছা, তো যে মাসি বলতেছেন যে, আমাদের দেশে মাসি বলে, মাসি বলে। মাসি আচ্ছা। বলে, খালা বলে। ঠিক আছে, তারপরে কি হলো? তো এখন এই 4 জনে মিলে কবর দিলেন না? ওরা মাকে খবর দিয়ে দিলাম। দেওয়ার পর এখন নানি আমার উপর সালাম, দেখ আমাদের সংসারে চলে না, তোর তো ফেলাইতে পারি না, যাক বাবা, না না এখানেও আমরা আছি, কদিন থাক, তোর যেটা আছে ওখানে কদিন থাক, এইভাবে তোর দিন আল্লাহ দিলে চলে যাবো। আমি ঠিক আছে, আর কি করবো, এই বসায় মা বাবা হারাইলাম, একটা ভাই ছিল ছোট, সেটাও হারাইলাম, পাঁচ বাইশে আছে আমি। যাক ওই দেশের বাড়িতে আসি, গ্রামের বাড়িতে আমার নানা রে না, যেটা করে না, ওই একই অবস্থা, পরিবর্তন নাই। ওই সারা রাত সারাদিন এই গাছে রাম, ওই গাছে জাম, এটা সেটা খেয়ে থাকি, রাইতে বেলা ওই যে পেয়ারা গাছ তলে বসে থাকি। হুম। আমাকে ডাক দিয়ে কেউ ঘরে নেয় না। পরে গ্রামের একটি লোক আজও এখনো বাইসা আছে, আমার সেদিন দেখা হয়েছিল, এই লোকটাকে আমাকে একটা বুদ্ধি দিল, সালাম তুই যদি এই গ্রামে থাকস, তুই না খায় মরে যাবি গে, হুম। তুই এক কাম কর, তুই শেরপুর চলে যা, সে লোক আর আমার তোর খাওয়ার কোনো অভাব পড়বো না। ওনার কথা শুনে উনি আমাকে আটানা বসে দিলেন বাজওয়ারা। বাজারে আটানা বসে নিয়ে আমি আসলাম শেরপুর শহরে। হুম। শেরপুর শহরে এসে ওই বাজারের ভিতরে তোমার চানাচুর, কালাই, বাদাম, নিমটে, এই বিভিন্ন দোকান আছে, হুম। ওগুলো সারাদিন টোকাই মোকাই খাই, কিন্তু খাই সারাদিন টোকাই খাই। যেমন আপনারা ভাত খাইছেন, আপনার 2টা ভাত চলে দিয়েছেন থালের ভিতরে, ওই ভাতটি খাইতাম আমি, ওই মাছের মাথাটা চাপাই খাইতাম আমি, এই মানে আইটেম যাকে বলে চুটাচাটি, হুম। এগুলাই খাইতাম। এইভাবে খেতে 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 আর প্রতিদিন সকালে আসি, আবার রাইতে চলে যাই আমার বাড়িতে। হুম। বাইরে গেলে তো লাভ নাই, ওই যে পেয়ারা গাছের বসে থাকতে হয়, কোনো লাগতে ঘরে নাই না। হুম। তো এখন আমি এইভাবে থাকতে 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 একদিন মনে মনে ভাবলাম যে আমি আর আজ থেকে বাড়িতে যাবো না। তাই কি করবো, বাড়িতে গেলে বাড়িতে যায় তো আমার লাভ নাই, কারণ যেহেতু আমার পেয়ারা গাছের ফেরাত বসে থাকতে হয়, কবর এদিকে কবর সেদিকে কবর, শিয়াল ডাকে, আমার ভয় ভয় লাগে আর কি। হুম। তা আমি থাকবো কোথায়? তখন ওই দিনের আমার জায়গা ঠিক কথা আছে, কোন জায়গায় রাতে ঘুমাবো। বাজারের ভিতরে হিন্দুতে একটা ঘর আছে, ওই ঘরটা মুসলমান বাঙালিরা আটা, ময়দা, দুধ, সুজি মুজি বেছে, হুম। আর হিন্দুদের ওর বছরে ঘর একবার মানে কাজে লাগে, তারা কীর্তন করে আচ্ছা। বছরে একবার। আর এই ঘরে রাতের বেলা দেখি যে শত শত লোক ঘুমাই থাকে। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, তা আমি ওই ঘুরতে ঘুরতে আমি দেখি যেমন একটু জোয়ান, একটু ইয়ং, ভালো গায়ক বগল দিয়ে ঘুমাই আমি। সকালে দেখি যে মরে রয়েছে, ওইদিকে 5 জন মরে রয়েছে, ওইদিকে 2 জন মরে রয়েছে, মানে লাস্ট 2-10টা থাকতে প্রতিদিন। কেন? ওই যে অভাবে কারণে খাওয়া নাই, দাওয়া নাই, বিনা চিকিৎসা। হ্যাঁ, 1974-এর কথা রাখি, 74 হ্যাঁ, দুর্ভিক্ষ। দুর্ভিক্ষের সময়। তা আমি আবার সামনে, আমি যেখানে ঘুমাইতাম এখানে সামনে আবার কালী ঘর, এই বড় বড় মূর্তি আছে বানানো, দেখা যায়, কিন্তু দেখি কিন্তু ভয় পাই না, হ্যাঁ। ভয় পাই না। তারপরে অনেক লোক, তারপরে ওই যে পৌরসভার একটা লোক ছিল, এই লোক নিয়ে কোনো মতন তাদেরকে দাফন কাফন করতো আর কি। তা একদিন মনে মনে ভাবলাম যে আমি আজকে
আমি বাইরে যাবো গা, এখানে আর থাকবো না, প্রতিদিন লোক মারা যা, আমি থাকবো না। বেলা দিছি, যাই হোক বাইর দিয়েছি, বাচ্চা বাচ্চা দিয়ে পরিবর্তন নাই, ওই একই অবস্থা। আমার চাচা যারা কোনো ভাত দেয় না, ও ডাক দিয়ে তো ঘরে থাকবারও দেয় না, ওই একই অবস্থা, পরিবর্তন নাই। যাক যাক রাখতে পোয়াক, আজ থেকে আমার জীবনে কখনো আসবো না। আসি আমার শেষ, কারণ আসে কি করলাম, আর কেউ নেই, বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, আইসা লাভ কি? আমি সে বড় বাঁচি মরি, সে বই তোলে থাকবো। এখন পরের দিন আসতেছি, আইসে আমাদের শেরপুর টাউনের জায়গার নাম আছে সবজর খিলা, ওখানে বাসে নামছে, তাই বা হাইটে আসতেছি, আস্তে আস্তে একটা বারান্দা আছে, বারান্দার সামনে একটা ট্রাক খারাপ হয়েছে। আমি ওখানে বৃষ্টি পরে আমি ওই বারান্দায় দাঁড়াইছি, দাঁড়ায় ছোট মানুষ তো ওই বসে থাকতে ঘুমাই গেছি, কিন্তু বৃষ্টি তো কমে না। ওই যে ট্রাক আছে, ট্রাকের চাকার নিচে বেশ কিছু টাকা বের হয়েছে। আচ্ছা, তো আমি টাকাটা অনেক চেষ্টা করলাম তাই না আনার জন্য, টাকা তো আসে না, কারণ টাকা তো চাকার তোলে, কেমনে আসবে অনেক টাকা, কিন্তু আমি টানলাম আসে না। তা আমি আর ওই টাকা ছুঁয়ে কোথাও যাইতেছি না, এই টাকা কয় টাকা নুরে জানি না, কিন্তু টাকা আমি চিনি চাকার নিচে। চাকার নিচে। আমি টাক হোক, আইস হোক, এখন হোক, বিকাল হোক, টাক তো এখন থাকবো না, টাক তো যাবো না, তারপর নিবা। তারপরে নেবো। সারাদিন বসে রয়েছি, সারাদিন এদিকে না খাওয়া না দাওয়া, ট্রাক নড়ে না। টাক তো আর সরে না, যার মানে ঘরটা তারই টাক, টাক তো আর যায় না। এভাবে করতে করতে সারাদিন আমিও নড়তাম না, টাকা ছুঁয়ে যাবো না, আমার কত টাকা আমি নিয়ে যাবো, আর যেহেতু টাকা দেখা গেত ওইটুকু আমার ঘুরে রাখছে মানুষ দিয়ে, আর কেউ না দেখে, আমি দেখছি তো দেখছি, আজ কেউ না দেখে আমি বসেছি। আস্তে আস্তে আল্লাহর রহমতে দিন গেল, কিন্তু সন্ধ্যার একটু 10 মিনিট আগে এই ট্রেন আইসে টাকা বাড়িতে আছে, সব ঠিকঠাক আছে কিনা। আমি আমার দিলটা মানে খুব শিকার করতেছে, এখন তো টাক যাবো গা, এখন তো টাক চলে যাবে। আমি দাঁড়ালাম, এটা একটা উঁচা গাড়ি, ইচ্ছা দেন চলেন, সব ঠিক আছে, মাল উঠাবো, ঢাকা আসবো মাল নিয়ে। আচ্ছা টাক তো গেল, আর আমি খাপ করে টাকাটা উড়ালাম, আমার এক মুঠ টাকা, আমার টাকাটা মোটে আনে না, ছোট মানুষ তো নেই তো, টাকা আমার এক মুঠ, কিন্তু বড় বড় নোট, কত টাকা নোট সেটা আমি জানি না, কত কত বলতে পারবো না। এই টাকাটা নিয়ে আমার শেরপুর টাউনে ঢুকলাম না, ইরান ব্যাগ গেলাম গা, কোথায়? আবার বাইরে চলে গেলাম বাড়িতে। আমার ছোট একটা জেঠা ছিল, বড় জেঠা আর ছোট জেঠা, আমার বাপ ছিল সবার ছোট, সে আগে মারা গেছে। জেঠাকে ওই টাকাটা আমি জেঠাকে নিয়ে দিলাম হাতে, যার টাকাটি পাই তো খুব খুশি। আমার টাইনে ঘর নিয়ে গেল গা, নিয়ে বলতেছে আমার জেঠি রে, এই সালাম রে খাবার দে, খাবার দে। আমার জেঠি কত আগে খাবার দে, সারা না খাই রয়েছে। পরে জেঠি ভাত দিল, যাক এখন ওই টাকাটি দেওয়ার পরে আমাকে আর কোনো গাল মন্দ পারে না, খাবার টাইম মতো আমি খাবার দেয়। আমি যাক আল্লাহ দিলাম, হয়তো আমার কষ্ট শেষ, যারা টাইমে টাইমে খাবার দিয়েছে, না খাইলে জিগা খুশ খবর ল, খাইছস কিনা। আমি যাক আল্লাহ বুদ্ধ রহমত করছি, রহমত তো কই করবো, সপ্তাহখানি গেছে, আবার এসে আগের মতো আবার ঘরটায় বাইরে বাদ দেয় না, বাঁচাইতে গেলে কথা কামে কোথায় গেছে, তা বাবার খবর দেখা বাচ্চা জেরিয়ে কই কথা। তার আবার আগের পরিস্থিতি হয়ে গেল, আবার এসে ভালো শেরপুর আইসে ওই কালীর ঘরেই থাকি, যে একটা কালীর ঘর আছে সেই ঘরেই থাকি। হঠাৎ একদিন রাত প্রায় 2:30-3টা বাজে, ওই কালী ঘরটার ভিতরে যত লোক ছিল ঘুমান্ত, সবাইটাই ঘুরাইছে, মানে নোংরখানার লোক আইসে কাঠ দেবো। তো আমাকে ডাকে উঠাইলো, আমি উঠলাম, আমার ছোট্ট একটা হাতের বিন্দু, একটা গেঞ্জি গায়ে, আর কিছু নাই, কাপড় চোপড় নাই, এইগুলাই গায়ে দিয়ে থাকি। পরে আমাকে জিজ্ঞাসা যে তোমরা কয়জন? আমি বললাম যে কয়জন মানে আমি একাই, আমার কোনো লোকজন নাই। পরে আমার একটা কার্ড দিল, আমি কার্ড দিয়ে কি করবো, তোকে কালকে নখানা রুটি দেওয়া হবে। আমি কোথায় তাকে দেওয়া হবে, ও ডাক বাংলা থানা দেয়। আমি ঠিক আছে যাবো, কটার সময় যখন খুশি তখনই। যাক কার্ডটা পাইতে আমি খুব খুশি হলাম যে নখানা খাবার পাবো। ভালো হয়েছে, কারণ খাবার আর টেনশন থাকবো না। তাই কার্ডটা নিয়ে পরদিন গেছি ওখানেই, যাই কার্ডটা দেখাইছে, একটা রুটি দিছে মাত্র। একটা রুটি আর কি হয় আমার, আমি কামড়াই খাইতে আইতে আইতে বাজারকে কুড়ি শেষ, আর পানি খাইছি, কিন্তু ওই টুকাই খাওয়া আমার অভ্যাসটা, কিন্তু মানে অভ্যাস মন থেকে আমার খাইতেই যাবো, না খাইতে আমি মরবো না আমি। ওই যে মিষ্টি বানাই দেয়, মিষ্টি ছানার পানি, এটা গ্লাস নিয়ে পিয়ে খাই, গ্লাস ভরে ভরে খাই। ওই হোটেলে একটা কাস্টমার সাথে খাবার বেশি বাড়ে বা ছাইড়ে তো এই খাবার গুলো আমি খাই, ওই স্যারারাও ডেকে নিয়ে দেয় বেশি, আর তোরাই এই ভাটি খা।
আমার কোন দোকানদারে দেওয়া যায় সেটা চা নিয়ে দে, একটা চা নিয়ে দিয়ে দেওয়া যায় 1 মুঠ বাদাম দিয়ে দে, কেউ 1 মুঠ কালাই দিয়ে দে, এইভাবে চলতেছি খাইতেছি। ওর পরের দিন রাইতে আবার যখন ঘুমাইছি সকালে দেখি নগর খানে কাঠটা নাই আমার কুচা থেকে চুরি করে নিয়ে গেছে। চুরি করে নিয়ে গেছে। আরে এখন কাঠটা হচ্ছে কারণ তো রুটি পরদিন আবার নগর খানে গেছি, বলতেছে স্যার আমাকে রুটি দেন। রুটি রুটি তোর কাঠ কই, আমি তো কাঠ তো চুরে নিয়েছে গা, কত তার রুটি তো চুরে নিয়ে গেছে গা, চুরে গা রুটি থেকে গেছে না, তো রুটি তো দেওয়া যাবে না। যেখানে স্যার রুটি ভাজে সেই জায়গাটা বিশাল, অন্তত 30-40 হাত লম্বা তাওয়াটা আর কি। হুম হম যেখানে আটা রুটি ভাজে কিছু কিছু গোড়াগাড়ি কিন্তু পরে চলা পা সাইডে থাকে। হ্যাঁ তামো বলাই এগুলো চিনতে চিনতে খাইতেছি। পাঞ্জাবি বড় বড় প্যান্ট একদিন সাড়ে পারছে আইসা দেখতেছে আমাকে, আই এদিকা সাড়ে যেমন ডাকতেছে আমি তো দৌড়াই আইসি, খুব খুশি আমাকে খাবার দেবো। আইসি তা আমাকে বলো তোর বাড়ি কোথায় রে, আমি তো বলবো সারা বাড়ি তো আমার গোপাল খিলা, তোর মা বাবা নাই, আমি না। তুই এক কাজ কর, যেখানে রুটি ভাজে সেখানে বাসের একটা বেড়া আছে যেন কোনো পাবলিক গ্যাদারিং করতে না পারে। আছি পরে বললো যে তুই তারা আমি দেখি তোর লোক কি করতে পারি। উনি কিন্তু একজন শেরপুরে এমপি বা গভর্নর, কিন্তু আমি চিনতাম না তাকে। যাই হোক পরে আমি দাঁড়াইলাম, দাঁড়াবো এই যে লোক চলে গেল আর তো আসে না। আমি বলতেছি স্যার তো আমরা কই দাঁড়াইবো, দাঁড়াইতে স্যার কি অবশ্য কি বলে গেল বা স্যার আসে না কে, থাক ঠিক আছে দেখা যাক। এরকম করতে করতে স্যার তো মনে করেন একটা আরেকটা সঙ্গে করে লোক নিয়ে আসছে, আসে খারাপ একটা চিঠি লিখলো, লেখে আসে লেগে বললো যাই এই ছেলেটাকে নিয়ে তুমি দিয়ে আসো। তারপরে ওই লোকের সঙ্গে আমরা হাঁটতেছি, হাঁটতে হাঁটতে টাউন থেকে প্রায় 2 কিলোমিটার গ্রামে গেলাম গা। ওই যে এক গ্রামে ছিল একটা এই ভোটঘর, এই ভোটঘরটা ওরা বানাইছে এতিমখানা। হ্যাঁ এই এতিমখানায় আমার নিয়ে গেল, যাই দেখি ওখানে প্রায় 250 পোলাপান, 250 মধ্যে মেয়ে 150, ছেলেরা 100। যাক ওখানে যাওয়ালাম, যাওয়ার পরে ওই লোকটাকে ওই যাই দেখি বারান্দার ভিতরে 2টা মহিলা হিন্দু, 2টা পুরুষ মানুষ বসে রয়েছে। তা বললো ওই লোকটা বললো এটা সাড়ে চিঠি 2টা এই চিঠি দিচ্ছে, দেখে বললো ঠিক আছে আপনি আসেন, ওই ছেলেটাকে ভর্তি কথা বলছি। পরে বললো যে তোমার নাম কি, আমি বললাম যে আমার নাম সালাম, গ্রামের বাড়ি কোথায়, গ্রামের বাড়ি গোপাল খিলা, পিতার নাম কি শমশের, সমস্ত ঠিকানা দিলাম। তারপরে যখন শমশের বলছি তখন ওখান থেকে 2টা লোক ফাল দিয়ে লাফাই উঠছে, এক লোকে বলতেছে আরেক লোকে সালাম শমশের এই যে তোর ছেলে রে, মানে ওই লোকের নাম শমশের। মানে ওই দুইটি অনেক একজন প্রিয়, হ্যাঁ উনি অনেক একজন প্রিয় আর কি, ওরা আমার দর্শন করে। তো যাক অনেক তো ওখানে ভর্তি গেলাম গা, ভর্তি হওয়ার পর একটা আয়া আসছিল 7টা, ওরা একটা আয়াকে ডাক দেওয়া হইলো, দিয়ে ছেলেটাকে নিয়ে যা গোসল করে আনো, আমাদের গোসল করে আনলো, আইনে আমাদের খাবার দেওয়া মাটির খাতা আছে না, মাটির হানকি, এর ভিতরে এক খানটি বিলেতের দুধ গোলায় জাল করছে, এই দুধ আর 3টে রুটি ওই নগর খানার আচ্ছা দিল, খাইলাম। খাওয়া দাওয়া আমার ভর পেট, আমার ছোট থেকে একটা অভ্যাস আছে, আমি ওই ছোট বেরি ডোয়াই খাই। হ্যাঁ এটা আমার ভাবে শিখাইছে, গেছে কেন শিখাইছিল, আমার শরীর আমি একবার এক পুচ্ছিলাম তো সারা হাত পা ফুলে গেছে, লগা পানি মানে নামছিল, বাপে শিখাই গেছে। আপনার শরীরে এটা ভালো আমি শুরু থাকি বিড়ি খাই, মানে আমি আবার ওই যে আমাদের সেই 2টা হল আছে সিনেমার, কাকুলি এবং রূপকথা, আমি হল থেকে ওই বড় বড় সিগারেট টোকাইলো মেসের ভিতরে ভরে রাখতাম। একটু মায়ের বিড়ি খাইয়ে দেয় আমার জানা ছিল না, আমার ছোট মানুষ। হ্যাঁ আমি তো নাচতাম খাই পোলা পান্না মাছ খাই, একটা সিগারেট লম্বা মাছ টানতেছি, এখন আর হ্যাঁ জানতেছি তখন পোলা পান্না কি করছে যে আমাদের যে তুয়ান গুলো আছে তোকে টাইকে আনছে, ওই দেখেন বিড়ি খাইতেছে। আমার নতুন মানুষ মারলো না, আজকে মারতে ভর্তি হচ্ছে মারলাম না, তবে আর বিড়ি আছে আমি আছে সব ফেলা, পরে সব ফেলাই দিলাম। ফেলাই দেওয়ার পরে আজ থেকে আর কখনো বিড়ি খাইতে দেখবো না, নতুন আসো মারলাম না তাহলে মারতাম, আমি ঠিক আছে আজকে আর বিড়ি খাবো না, কিন্তু বিড়ি তো চুরি করে খাই। তারপরে উনি আমার খুব আদর যত্ন করতেন। এখন এবার থাকতেছি, পরের দিন আমাদের ওই ইতিমানা পাশে একটা ঈদগাহ মাঠ আছে, এই মাঠে আমাদের বোর্ডের ভিতরে একটা হিন্দু মহিলা আমাদের বাংলা পড়া, আবার বিকালবেলা একটা মাস্টার আসে ওই আরবি পড়া, আবার হাই স্কুলে আমাদের সবাইকে 250 বলাবার সবাই ভর্তি করে দিয়েছে, সবাই আবার লেখাপড়া করি স্কুলে। এইভাবে চাইতেছি প্রায়
অনেক বছর হয়ে গেল, আমার দুঃখ কষ্ট প্রায় আর তখন আর নাই। হুম তা আমি তখন টাইমে খারাপ পেতেছি, লেখাপড়া শিখতেছি, তা আমার তো আর অন্য কোনো টেনশন নেই। হুম একদিন 1900 হয়তো 80-82 হবে, হুম আমি মনে হয় এত বছর মার বাড়িতে যাই নাকি, অত পর আবার 80 সাল পর্যন্ত বাড়িতে যাই নাই। হুম ওরা মনে করছে সেই সালা বোধ মরে গেছে গা। তার 8-9 বছর পর আমি তোমাদের ছুটি নিলাম হুম হিন্দু মহিলা হাতে, আমি দাদি আমাকে একটু ছুটি দিতে হবে। হুম তো ছুটি দেখিনি, তোর মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই। আমি না দেশে ওই গ্রামে বাড়ি কিছু আছে এগুলো দেখতে যাম। কবে আমি কাজে করুন, আমাকে 5,000 টাকা দিল হিন্দু মহিলা, গাড়ি ভাড়া, হুম 8 আনা বাস ভাড়া। পরে গেলাম, একটা রাত ছিলাম তো, 8 বছর পরে গেছি, তখন একটু বড় হয়েছি মোটামুটি, তখন আর অবহেলা করলো না। হুম আমি রাইতে খাবার দিল, ঘর রাখতে দিল, পরদিন আবার না খুঁজে আইসে বললাম, হুম আইসে বললাম, আইসে এতে মনে না কি হলো, এতে মনে না 250 পোলাপান প্রতিদিন 2 বস্তা আটা লাগে, ওই যে 80 কেজির বস্তার হুম 250 পোলাপান লাগে, কিন্তু এতে মনে না সরকারি হইলো না, হুম এটা বেসরকারি ভাবে। যে শেখ মুজিবুর যেদিকে মারা গেল, হুম সেদিকে আমাদের সেই আওয়ামী লীগের নেতা গুলো ছিল, হুম তারা ঢাকা আসার কথা, মানে সরকারি একটা সাইন করে দিব, হুম কিন্তু পরে আসা নিয়ে প্রোগ্রাম করছে, পরে দেখা যায় খবর পাইলো, দেখ বঙ্গবন্ধু মেরে ফেলানো হয়েছে। এই যে ওরাও ঢাকার আসলো না, এতে মানে ওরা সরকারি হইলো না। হুম এই সমাজ কল্যাণ, ওই ডিসি, এমনি ওই মানে এমনি সাহায্য ছিল, আর কতদিন চলার না। হুম ওই কিছু কিছু ছেলে মেয়ে ওখান থেকে ছাটাই করে দিল, আচ্ছা আবার 21টা মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে। আচ্ছা আর কিছু ছেলে কে মনে করো যে প্রায় 50-60 জন ছেলেকে বাই করে দিল, হুম আমি আমারও বাই করে দিল। ও। কেন মোটামুটি টুকটাক তুই কিছু করতে পারবি। আমি অনেক গ্রামের যে ছেলে মেয়ে সাথে সাথে ওই বেকারি কাজ করি, চানাচুরের কাজ করি, নিমটির কাজ করি, বিভিন্ন কাজ করি, হুম আবার রাজমিস্ত্রি জোগালিও করি। হুম কোথায় থাকবো, আমি তখন তো বাইরে দিচ্ছে, তাই তোমার পাশে এক বাচ্চা নিলাম আশ্রয়, হুম ওদের বাসায় থাকি, যা 5 টাকা 6 টাকা 8 টাকা 10 টাকা যা ইনকাম করি ওদের দিয়ে দিই, বিশ বাজার আমার 2 বেলা বা 3 বেলা খাবার দেয়। হুম ওদের বাসায় অনেকদিন রইলাম, প্রায় 2-3 বছর। ওদের ছোট্ট একটা মেয়ে ছিল, নাম পারুল। ওরা মনে হলো ভাবছে যে ছেলেটা কেউ নাই, বাপ নাই, মা নাই, আমার একটা মাত্র জি, এই ছেলের কাছে আমার মেয়েটাকে আমি হুম বিয়ে দিব। তা আমার তো মা বাবা নাই, আত্মীয় আমার কি বিয়ে দিব। হুম ওরা তো মেয়ের 6টা ভাই আর রাজি না, তা আমার একটা মাত্র বোন, আমি কিছু ঘনা বলা বিয়ে দিব মুখে, হুম আমার শ্বশুরও রাজি না। তা আমার ওই বাড়িটা আবার আমার শাশুড়ির নেই, হুম আমার শাশুড়ির বাড়ি, আমার শ্বশুরের বাড়ি না, শ্বশুর থাকতো ঘর জামাই। হুম আমার শাশুড়ির মানে অনেক ক্ষমতা, তা আমি যা বলবো সেটাই হবে, আমি কারো কথা মানবো না, সারা মাস আমার মেয়ে দেবো, এটাই ঠিক। আপনার পছন্দ করছে হ্যাঁ, মেয়ে কিন্তু ষোলো এতটুকু, হুম মেয়ে ছোট। তো যাই হোক, এইভাবেই থাকতেছে, বিয়ে দিব বলতেছে ওরা, হুম কিন্তু কবে দিব, দেয় না বিয়ে। তা আমি ওই সময় মনে হয় ভাবতেছি বিয়ে দিয়ে না, তাহলে আমি কি করবো না, না ওদের পোলা বসে চলা ফেরা করতেছি, খাইতেছি, থাকতেছি। মেয়ে আস্তে আস্তে প্রায় 1-1.5 বছর 2 বছর পার হয়ে গেল গা, আমি একটু সবল হলাম, বড় হলাম, এই মেয়েটাও একটু বড় হয়ে গেল গা। হুম আমি এতে মানে দেবো, আর একটা কথা বলে গেছিলাম, এতে মানে একটা পিয়ন আয়া ছিল, হুম এই আয়ারে আমরা 250 ছেলে মেয়ে ছিলাম, তাকে আমরা মা ডাকতেন মা ডাকতাম। হুম হম এই তার একটা মেয়ে আছে, তার 2টা মেয়ে, একটা রহিমা একটা রাহেলা। এই রহিমের আমার বিয়ে দিব। হুম আমাকে একদিন ডাক দিনে বলে, সালাম তো রহিমা কেমন লাগে, আমি রহিমাকে তো ভালোই লাগে, কেমন লাগে বাবা, তো তোমার সাথে বিয়ে দিতে চাই, বিয়ে করবি, আমি দিলে তো করবো। হুম এখনকার মানে ওখানে এই যে দিলে করবো, লগলা আমাকে 100 টাকা দিল। হুম আমি 100 টাকা দিয়ে কি করবো, প্যান্ট কিনবি, জুতা কিনবি, শার্ট কিনবি। হুম আমি আচ্ছা, তো কিনা পরও আরো মনে হয় 15-20 টাকা বাইসে গেছিল, 100 টাকা দিয়ে জুতা প্যান্ট শার্ট কেনার পরে। হুম 100 টাকা দিয়ে বিয়ের সাজ পোশাক হয়ে গেছে, লুঙ্গি কিনছিলাম 30-35 টাকা, লুঙ্গি দামি লুঙ্গি কিনছিলাম, মানুষ তখন দামি তো কম ছিল। হুম কত সালের গল্পটা চাচা? এটা হলো 80, বিয়ে করছেন কত সালে মনে আছে? আমার বিয়ে করছিলাম, আমার শরীর মনে আছে, প্রথম একটা বিয়ে করছিলাম 88-তে, 88-তে না, 88 তো আমার বড় মেয়ে পেটে। হুম হ্যাঁ, ক্ষমতায় আসলো যখন, তখন সেই সময় হ্যাঁ, ওর প্রথম বিয়ে, তারপর একসাথে ক্ষমতায় আসলো, বিয়ে মাইক নিলাম। আচ্ছা তো হ্যাঁ 100 টাকা দিয়ে জিনিসপত্র কিনছেন তারপর হ্যাঁ, তারপর তো আসলাম,
আইনে হচ্ছে শার্ট প্যান্ট মাকে দিলাম, মায়ের যে শার্ট প্যান্ট জুতা কিনে আছে, মা তো দেখে খুব খুশি হলো, ঠিক আছে তোর বিয়ে আজকে না কালকে হবে। ওই যে বাচ্চা আমি ছিলাম এতদিন, এনারা তো শুনছে সালাম তো রই মারি বিয়ে করতেছে। এখন এতিম খানার ওই মহিলা আর এই বাড়ির মহিলা বিশাল ঝগড়া। পাশে একটা চেয়ারম্যান ছিল, সৈতালি চেয়ারম্যান নাম, ওনার ছেলে জনাবদিন জনু, উনি এসে দলিল লেখে ওনাকে ডাক দিল আমার ওই শাশুড়ি, জানাল সালাম দে এই কথা বোঝা হরে একটু বোঝা। পরে আমার ডাক দেয় নেই সালাম মারে যা কথা আছে। পরে গেলাম দেখালাম, গালে গালি বললো, মানে ভালো মন্দ বললো যে তুই তো মারা মেয়ের বিয়ে করবি, তোর বাড়ি নাই ঘর নাই, ওই ছেলে বাড়ি নাই ঘর নাই, আজকে তোমাদের বাইক করে কালকে গেছে থাকবি কই বনে হারাম দাদা, তুই মারে বাদ দে, তুই পারুলের বিয়ে কর। পারুল বাপ আছে, মা আছে, সবাই ভাই আছে, জায়গা তুমি সবই আছে, তুই তোমাদের বাইক করে যাবি কোথায়? তাই আমরা চিন্তা করার পরে আমরা কথা তো ঠিকই কইছো, আমরা তো কিছু ভাবি নাই। হ্যাঁ ঠিক আছে, আমি রহি মারে বিয়ে করবো না, আমরা পারুলকে বিয়ে করবো। যাক পারুলকে পরে বিয়ে করলাম মানে বিয়ে ওই বিয়ে ভেঙে দিলাম। ওরা এরা বিয়ে দিব কিন্তু দেয় না, দেবো দেয় না। একদিন আমি আমার সম্বন্ধে বউকে বললাম ভাবি আপনারা আমাকে বিয়ে পারুলকে রহিমাকেও বিয়ে করতে দিলেন না, আমি তো পারুলকেও বিয়ে দিতেছেন না, দিলেন না, আমি তো আমার বিয়ে মাথাতে বিয়েটা লস হয়ে গেল, বলতে পারলাম না। পরে একদিন তার শাশুড়ি বলছে মা সারা মেয়ের কথা বলে আপনি কি করলেন? ও ঠিক আছে সামনে শুক্রবার বিয়ে দিন। শুক্রবার বিয়ে মানে কি গ্রামের 10 জন তাই এনে কালকে মিষ্টি চা পান খাওয়া মানে সাক্ষী রাখুক, আমি আমার মেয়েটারে এই ছেলেটার কাছে বিয়ে দেবো, সেটা বড় হইলে এখন না। আমি তো মনে করলাম যে গ্রামের 10 জন আছে, চা পান খাওয়ালাম মিষ্টি খাওয়ালাম, বিয়ে তো হয়ে গেছে, বিয়ে মাসা কেমনে করে বিয়েতে বিয়ে করে। যাক এখন আমি এবার থাকি, গাড়ি চালাই, খাই, ইনকাম যা করি সব দিয়ে দিই, 1 টাকা লোক রাখি না, শুধু আমার সিগারেট টাকা রেখে তো দিয়ে দিই। এবং করতে 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 বহুত 2 বছর আরো পার হয়ে গেল, মোটামুটি তখন এত বড় হয়ে গেছে। তখন ওরা আমাকে সমুদ্রের বউ বললো যে মা একবারে বিয়ে আমরা ছাড়ে দেন, মেয়ে তো বড় হয়েছে, ছেলেও তো মোটামুটি কামাই যাও যা করে ভালোই করে। তখন বললো ঠিক আছে, তাহলে ওদের ঘর নাই, তাই এরা ঘর তুলতে জায়গা আমি দেবো। আমি পরে আমাকে বললো খারাপ তো একটা ঘর তুল, আমি ঘর তুল জায়গা পাবো কোথায়? আমার তো জায়গা নাই। জায়গা কিন্তু শাশুড়ি অভাব আছে, 3.5 কাঠা জায়গা, মানে 17.5 জায়গা আছে, অনেক জায়গা, তুই ঘর তুল। আমি ঘর তুল টাকা পাবো কই? টাকা আমার জমাবি, এই টাকা আবার কামাই করে আমি জমাইলাম, মানে দিল্লি 10, 15, 20 জমাইতে প্রায় 3-4 মাসে 700-800 টাকা জমাইছি। জমানোর পরে একটা ঘর উঠাইলাম কামলা নিয়ে। ঘর উঠানোর পর এখনকার ঘর সুন্দর করে করে কি কি লাগে, চেয়ার লাগবে, টেবিল লাগবে, একটা চৌকি লাগবো, কিছু মানে গরমে শাক সজ্জা করতে হবে। এই জন্য আমার শাশুড়ি বলে তুমি এগুলো সব কেনাকাটা ওকে কমপ্লিট করো, তারপরে তোমার বিয়ে আমরা সারিয়ে দেবো। ঠিক আছে, তা আমি একটা চৌকি কিনলাম, কবাট কিনলাম, ওই মানে যা যা লাগে কাপড় আলনা কিনলাম। কেনার পরে আমি আমার রাখতাম না, আমার রাখতাম কারণ হলো ওই বিয়ে করার আগে আমি বেরিয়ে রাখতাম দাদি, মেয়ে আমার ফুপু লাগে, কারণ বিয়ে করছে তার মা আমি কিমন ডাকি না, আমরা ডাকি না, কিছু ডাকি না, মাও না কিছু না, নিয়ে বন্ধু রাখি। তুমি খুব রাগ হতো আমার একটা মেয়ে বিয়ে দিলাম, আমার জামাই আমার আম্মা কয় না, তো আমি মনে মনে খুব খুশ হয়তো আর কি, বিরক্ত হইতো। এইভাবে থাকতে 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 পরে মোটামুটি বিয়ে আয়োজন করলাম, আমরা মাইক মুইক নিয়ে এলাম, ওরা বিয়ে আয়োজন করলো। ওখানকার মাইক আছে, মাইক বাড়িতে আছি, আমাদের এলাকায় যে চেয়ারম্যান ছিল উনি দৌড়াই গেছে, সালাম কি কথা সব মাইক যাতায়াত বন্ধ কর। আমি কে দেশের মতো সরকার সামরিক শাসন দিছে, 2 লোক 5 লোক 1 লোক কথা বলে পুলিশে ধরে নিয়ে যায়, তাড়াতাড়ি বন্ধ কর। তারপরে এই বন্ধ করে দিলাম, মাইক মানে ফেরত দিলাম, দেওয়ার বিয়ে খাদি তো হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখন বউ আমার লোক থাকতে থাকে না, বউ থাকে আর মার লোকে, বউ শুধু আমি সব নিয়ে মানে অনেক এড়ে ছেড়ে ভাঙচুর করি, ঘরে বেড়া কাটি, ঘরে টিনে চাল কাটি, কুবাই এড়ে ছেড়ে করি, করতে করতে তারপরে এই বাড়ি ছেড়ে আয় বললাম
ঢাকা থাকি তখন ঢাকা মানে আসি তখন থাকতাম তেজকুনি বেলা ঢাকার পাড়া ওই রিক্সা চালাইতাম সকালবেলা আইতাম ওই মানে আসি আইতাম কালকের দিন থেকে পরশু দিন যাইতাম গা মানে বেশি দিন থাকতাম না অল্প কিছু 2-4 দিন থাকতাম থাইকে যাইতাম গা ভালো লাগতো না ঢাকা তখন আমার কাছে। এখন এইভাবে করতে করতে এখন দেখি যে আমার যে একটা ঘর আছিল এই ঘরের ভিতরে এলাকার যে কমিশনার আছিল কাউন্সিলর এই আড্ডা দিছে এই ঘরে মদ খা আর শুনছি আমি চোখে দেখি নাই আমার ওয়াইফের লগে তার এরা সম্পর্ক এটা আমি মানে পরে কোন সময় দেখি নাকি শুনছেন শুধু শোনার কথা আর কি। মানুষের কাছ থেকে শুনছেন। হ্যাঁ তো যাই হোক, না শোনার কথা মানে আবার সরকারি যদি পৌরসভাতে কোনো অনুদান আসতো ওর আগে পাইতো টিউবওয়েল আগে পাইতো বিজেপি কার্ড যে কোনো জিনিস ওদের আগে দিত আপনার স্ত্রীকে? আমার স্ত্রীকে আমার শাশুড়িকে দিত আচ্ছা। দিত তা আমি মনে মনে ভাবলাম যে ঠিকই তো আর সারা রাত করে মদ খা তো নিশ্চয়ই কোনো সম্পর্ক রয়েছে। আবার আমার সম্বন্ধে একটা এটা হলো চামচা বুঝছি। সমুদ্র একটা চামচা উনি ওনার সঙ্গে ই করে আর কি চামচামি করে তারপরে আপনি মিল পাইলেন? হ্যাঁ। একটা সম্পর্ক ওদের সাথে রয়েছে এটা আমি একটু বুঝতে পারলাম আর কি। তা আমার সঙ্গে আমার ওয়াইফ কথাবার্তা বলে না তা আমার কাছে যেন কেমন কেমন লাগে। এলাকার বাড়ির আশপাশ বাড়ির মানুষ এরকম ঘটনা আমরা দেখি আর এই লোকের বাড়ি ছাড়া কি করে এখানে টাউনের সেপুর মাঝখানে ওদের বাড়ি এখানে গ্রামে এসে থাকে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি তো জানি না দেখি নাই এবার শোনা কথা কি আর করবো। এখন এই বউ আমাকে আর পছন্দ করে না ওই আমাকে তুই তাই ব্যবহার করে খারাপ ব্যবহার করে মানে আমার এবং কাইলা মানে কাইলা পর্যন্ত কালো আমাকে, তুই আমার বাড়ি থেকে বাইরে আমি তুই আমার আছে দেওয়ার ডিভোর্স দিবি আমি কালকে বিয়ে করবো আর লোককে। তো আমি খুব একটা রাগি ছিলাম এখন তো আমার রাগ নাই তখন আমার মাথা রক্ত উঠে পড়তো। আমি এই ব্যাপার নিয়ে আমার সমুদ্রে কয়েকবার পেরেছি তা যাই হোক পরে ডিভোর্স দিলাম মানে ডিভোর্স দিয়ে দিলাম আমি কালকে দিব তার এক্ষণে দিয়ে দেবো। আমার কথা আমার কমিশনের সঙ্গে সম্পর্ক আমি তো আর কি করবো আমি শুরু থেকে এত বছর কষ্ট করে লাল পালন করে বড় করলাম সেটা টাউন থেকে বাজার খাই না খাওয়ায় এখন তুই আমাদের সঙ্গে কথাবার্তা কস না তুই আরেকবার সম্পর্ক কর তার তো আমার কোনো দরকার নাই। তারপরে আমি আর কি করবো পরে আমি আরেক বাড়িতে মানে ঘর বেড়া বোড়া যা ছিল সব কুবাই কাবাই কাইটে মাইটে দাও দো কুবাই আমি পাশের এক বাড়িতে ওদের আবার আত্মীয় লাগে আমি আশ্রয় নিলাম আর ওনাকে আমি বললাম যে আমার একটা ওদের তো মামা তো বোন হয় আর কি আমি যেভাবে হোক আমার কানা হোক দলা হোক ন্যাংরা হোক আলু যেভাবে হোক আমার কালকে দিনের ভিতরে একটা বিয়ে করাতে হবে পারবা? ওই মহিলারা বললাম মহিলা বলে হ্যাঁ পারবো। ওই মহিলা বলে আমার একটা বোন আছে মামা তো বোন যদি করো তাহলে আমি দেখাইতে পারি মেয়ে এই শেরপুরি আছে আমি দেখাও পরে ও গাইছে তোরা বাড়িতে বেড়াইতে পরে গেলাম পরে আমাকে বললো সালাম তুমি এখানে দাঁড়াও আমি তাকে ডাইকে আনি। আমি ওই মসজিদের পাশে একটা পুষ্কুনি ছিল পুষ্কুনি বাড়ি বসে আছে ওনাকে ডাকে নিয়ে আনো হইলো আমি ওরা আমাকে বললো যে সালাম আনলাম তোকে বিয়ে করতে স্যার তুই কি রাজি? ওই বললো আমি বললাম তো ঠিক আছে তোমার লোক আমার সরাসরি কথা হবে এখানে কোনো ঘটকের মাধ্যমে কথা হবে না আমি তোমার বিয়ে করতে চাই তুমি কি রাজি আমার বিয়ে বসবা চিন্তা আমার কথা বলবো তাহলে হ্যাঁ বমু তুমি বললে চলো তোমার দেখে তোমার বাড়ি কই করলে ওই কুমড়ি আমি চলো কুমড়ি যাবো গেলাম হরতালের দিন ছিল হাইটে বাইট গেলাম ওদের বাড়িতে যাওয়ার পর এখন দেখি একটা ঘর আছে ওদের কিন্তু ঘরের বেড়া নাই এত বিশ্রী অবস্থা এত খারাপ অবস্থা পরিস্থিতি। আমরা 4টে লোক এখানে গেছিলাম আমার তারা সারাটা দিন না খাওয়া রাখছে রাত 10টা পর্যন্ত কেন না খাওয়াই রাখছে তাদের ঘরে খাবার ছিল না প্রত্যেক দিব আমাদের এই আমার শ্বশুর প্রত্যেক দিন সারাদিন ঘোরাফেরা করে কারো কাছে 10 কেজি ধান আনছে কত করে রাতে 8টা বাজে আইনে এই ধান সিদ্ধ করছে ওই আবার কড়াইতে ভাজছে আবার ঢেকেতে ওটা চাউল ভাই করছে ভাই করে এই পাক করে রাতে আমাদের 12টার সময় ভাত দিচ্ছে খাবার। মানে ওরা তো খুব অভাবে ছিল
পরে আমি ওই ঘরে মহিলাকে বললাম যে আমাদের এত এত ভাত দিল কে, আমার সকালবেলা এসে সারাদিন না খাওয়া। ওরপর আমার বলে খালাম একটু সমস্যা ছিল, এই লেগে তোমাদের দেরি হয়েছে। সমস্যা মানুষের না খাই রাখবো? আচ্ছা বার একটা মতো মেয়ে বেঁধে বলে বলতে হবে যাইতাম গা। বলে না, মানে ওই ইতিহাস বলে না। হলো এটা, হ্যাঁ। হ্যাঁ, আমি ঠিক আছে যাও। এইভাবে ওদের বাড়ি 3 দিন রইলাম। 3 দিন থাকে পরে মেয়েটাকে বিয়ে করলাম। বিয়ে করার পরে তো আমি বিয়ে করার পর 2 দিন পরে বলতেছি, দেখো আমি তোমার বিয়ে করলাম, আমি তো তোমাকে কিছু দিতে পারলাম না। তা আমি যাই হোক, আমি ঢাকা যাই, সে মিশে চলাই কিছু টাকা পয়সা জমাই আইসে, তোমার আমি শাড়ি কাপড় মানে যা কিছু লাগে সব দিয়ে ঢাকা লয়ে যাবো। আর আমার এখানে তো কিছু নাই, সেরকম বাড়ি নাই, গাড়ি নাই, ঘর নাই, দর নাই, কই থাকবো, চলো ঢাকা যাবো গা। তবে ওনারা নিয়ে শুধু আইসে বললাম ঢাকা। ঢাকা এসে ওই করি রিক্সা চালাই, এই টিভিগেট রিক্সা চালাই। আর এর মধ্যে 1500 টাকা জমাইছি, মানে 1 মাসের মতন থাইকে জমাইছি। জমানোর পর ওই মেয়েটা চাচা ছিল এখানে, ওনার লোক আমি বন্ধু বান্ধব মতো চলতাম। ওনাকে বললাম তো কাকা আসি একটু আমার লোকে, সবাই একটু মহাখালী বাজার যায়, আমি কিছু কিনবো। আচ্ছা ঠিক আছে। আমিও দুপুরে খাওয়া দাওয়া করে রেডি হয়েছি, কিছু কেনাকাটা করবো। এই টাইমে দিয়ে আমার বউ হাজির। আচ্ছা, যেটা পরে বিয়ে করলাম আর কি, আইসা হাজির। আমি কি ব্যাপার, আমি আর তোমার কিছু কেনাকাটা করবো? আইসা বললা শোনা দেশে বাপ না খাই মরতেছে, এটা গায়ে পড়ছে। আমি যা গাইছো খুব ভালো হয়েছে, তো আমার টাকা দিতে পারবো। ওরা আমি একটা ঘর নিলাম, রুম ভাড়া টিভিগেট নিলাম 200 টাকা করে ঘর ভাড়া। পরে বাজার যায়, ডেক পাতিল স্টোভ সব যা কিছু লাগে সংসারে সবকিছু কিনলাম। কেনার পরে তখন আমরা সংসার মনে করেন এখানে চালাইতে আছি ঢাকায়। ঢাকা। এই যে তখন টিভিগেট বস্তি না, ওই 7 টাকা থাকতাম আর কি। ওইভাবে করতে 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 আমার একটা বড় মেয়ে হইলো, নাম সালমা। মেয়েটা হইলো, মেয়েটা মোটামুটি তার মেয়েদিকে থাকতে থাকতে ওই কুলে নেই কাহে নেই নিতে আগের যে আমার স্মৃতিগুলা ছিল পিছনে, সেই স্মৃতিগুলা ভুলে গেছেন? সেগুলা আমি ভুলে গেলাম। মেয়ের দিক তাকায়, হ্যাঁ মেয়ের দিক তাকায় মেয়েটা বিয়ে দিলাম। মেয়েটা বড় হইলো, আমরা পরে মিরপুরে মেয়েটাকে বিয়ে দিছি। মেয়েটাকে এখন বর্তমানে 2 ছেলে, 1 মেয়ের আর আমার ছেলে 4টা। আচ্ছা, তো এখন চাচা আপনি করেন কি সংসার? এখন আমি সংসার বলতে আমি ওই বউ আছে, দ্বিতীয় বউটা আছে আপনার? হ্যাঁ পরে বড় আছে। আচ্ছা, এখন কি করেন আপনি? আমি এখন বর্তমানে ওই যে গুলশান 2 নম্বর 68 নম্বর কাজ চাকরি করি, গার্ডের, সিকিউরিটি গার্ড। সিকিউরিটি গার্ডের। আচ্ছা, তো এই গল্পটা আপনি আমাদের এখানে বললেন কেন? বললাম আমাদের অনেক গল্প, আমি অনেক সময় অনেক আমি নাইট ডিউটি যখন করি আমি এই গল্পগুলো খুঁজি কোন চ্যানেলে হয়। আচ্ছা, বিভিন্ন রকমের গল্প আছে, আমি শুনি টিপে থাকি চ্যানেল। টিপতে টিপতে গল্প শুনি, ভালো লাগে। তার ভালো লাগে মানে তোমার সে তো সহজেই অনেক পচা গল্প দেখেছি, শুনি কোনো মজার কথা না, গল্প করা ভালো লাগে না, তারপরে প্রচার হয়। তাই আবার লেখাপড়া নাই দিকে আমি ইংলিশে লিখতে হয়, মেসেজ টেসেজ দিতে পারি না। তখন একটা নাম্বার কালেক্ট করলাম, মানে আমি যে বয়সের সময় নাম্বার বলে না, 8 বছরের সময় অভিজ্ঞতার সময় সেগিতে তার ঘাস খাতে হয়, ওই গরুর গোবর ফেলাইতে হয়, নানান বিভিন্ন কাজকর্ম করতে হয়। তার একটা সৎ ছেলে আছে পালক, এই ছেলে আমাকে অযথা মারধর করে, থাপড় দে, চর দে। তখন আর মানে মাও যেমন কিছু বলতে পারে না, মা খালি কাঁদে যে কি করলাম। আমার বললো ছেলে দেখবো, এখন ডাক্তার ছেলেও দেখে না, একটা ছেলে তো মারাই গেল, তাও দেখে না, ঠিক আছে আসে ওই লোক আসুক, মানে যে লোক বিয়ে করছে ওর নাম হলো আজম সাহেব, তা আসুক, ওনার কাছে একটা পরামর্শ করবো, উনি আমার ছেলেকে দেখবো কি দেখবো না। ঠিক আছে, তারপর ওই ছেলে লোক আসলো, তারপর ওনাকে বললো যে তুমি তো আমার ছেলেকে রাখবা, দেখবা, কথা ছিল, তুমি তো লালন পালন করতো না, তোমার ভাই পালক ছেলেটা আমার ছেলেটা সারাদিন খালি মারে, লাথি মারে, ঘুষি মারে, কি মারে, তুমি তো কিছু বলো না। ওরা ভাত খাইলে খায়, না খাইলে জাগা, এটা বললো? এটা বললো। এখন মা বলে বাবা তুই জায়গা, আমি থাকি, যাক আইসে বললাম তার কাছে। আমার মার যে বোন, বড় বোন মাসি, ওনার কাছে চলে গেলাম। আচ্ছা, ওনার আবার ওই যে দেশের যে নদী নালা খাল বিল আছে, ওইখানে খেয়ে মাছ ধরে, ওই যে কাঠিওয়ালা জাল দিয়ে, লোহার কাঠিওয়ালা জাল দিয়ে মাছ ধরে, সারাদিন মাছ মারে। আর সন্ধ্যায় বিক্রি করে বাজারে, এই বাজার করে রাতে মাছটা বিক্রি করে বাজার করে, বাজার করে। তো বাজারও নাই, না বাজার নাই। তা আবার কিন্তু আবার বসে থাকতে হয় না, থাকতে দেয় না। যেমন 1/2 কেজি সুতা নিয়ে দে, এই সুতা পাক দিতে হবে, মানে জাল বুনতে হবে। হ্যাঁ সুতা পাক দিতে হবে।
আবার এই সোতার গোছাইতে হবে, হুম, তারপরে নাকি চোখাইতে হবে। হুম, 1 নম্বর মাসে খেতে গোবর দিত সারের জন্য, হুম। আমরা সবচেয়ে করে নিয়ে পারতাম ক্ষেত থেকে, আহা। ওই যে মানে খড়ির জন্য, খড়ি না পারলে গোবর চুরি করতেন আর কি। হ্যাঁ গোবর, শুকনা গোবর আর কি। তো এইভাবে করতে 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 তো অনেকদিন থাকলাম, অনেক দিয়েছে ওরাও এরকম। আমার তো যত্ন করে, আমি খাইলাম কি খাইলাম না, ওই যে বিকালবেলা হলে বাজারে ব্যাগটা নিয়ে বাজারে যাই, হুম, তাই মাছ বাজারে বসে থাকি, কখন সে আসবে মাছ বেচবে। হুম, তো যাই হোক, মাছ বেচতে রাতে 8টা 9টা বাজে, আবার বাজার কোথায় বেচছে, আমি একটা বাজার ব্যাগ নিয়ে ঘুরি। এই কথা আমরা কোনো সময় বলে না, খালো খালাম এই নে 2 টাকা নে খা, হুম, তোমার 2 টাকা দিলে তো অনেক কিছু, তো দিত না হুম, টাকা। আমি ছোট মানুষ, কিছু বলতে পারতাম না। ওই নানি কাছে আসি, নানি ওর ঠেলা টাকা, মাসি ওর ঠেলা টাকা, আমি তো কোথায় যাবো এখন, কার কাছে যাবো। তা আসলাম তো আমার জন্মস্থান যেখানে গোপাল খিলা, হুম, ওখানে আসলাম। আইসে এখন আরো গ্রামের যে 2-4টা ছোট ছোট ছেলে মেয়ে আছে, বন্ধু বান্ধব, এদের সঙ্গে এই গাছে রাম ওই গাছে রাম, এটা সেটা খায় আমি কোনো মতো আর কি বাঁচি, হুম, খাই। কেউ যাইতে বেলা 2টা জ্যাঠা আমার কেউ ডাক দিয়ে বলে না সালাম আয়া, তোরা ভাত খাই, আমার ছেলেগুলোকে ঘুমা। হুম, তা আমাদের দেশে বাড়ির যে আশেপাশে কারোর একটা কবরস্থান নাই। হুম, যে লোক মারা যা, তার ঘরের পিছে হোক, বাচ্চারের নিচে হোক, হুম। তার জায়গাতে হোক, বাড়ি দিব ওখানেই। তো আমাদের বাড়িটার চারদিকে কবর আর কবর। আচ্ছা। হ্যাঁ, মানে আমি তো কিন্তু ছোট মানুষ, আবার অনেক রাত হইতো, মানে রাত 12টা 1টা যখন বেজে যেত, হ্যাঁ। তখন দেখতাম ঝিম 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 শব্দ, ওই উমুক দিন উমুক মারা গেল, এই যেখানে কবর দেখা যাচ্ছে, মানে মানে মনে হতাম জল্পনা কল্পনা রাখতো কই, থাকতেন কই আপনি ওই সময়? থাকতাম। মানে যে কেউ জ্যাঠারা ঘরে নিত না, হ্যাঁ, আমাকে ওই বাড়িতে একটা উঠানের মাঝখানে একটা পেয়ারা গাছ ছিল, হ্যাঁ। এই পেয়ারা গাছে সারা বসে থাকতাম, আহারে। বসে থাকতাম। তো আমাকে তারা ভাত কাপড় কিচ্ছু দিত না, কেউ থাকবার জায়গাও দিত না। তো এইভাবে কতদিন থাকলাম, থাকার পরে আবার গেলাম নানির কাছে, হুম। নানি আবার নিয়ে গেলো মায়ের কাছে। মা আমার কষ্ট দুঃখ দেখে মা এবারে ভাত ছাড়ে দিল। ছেড়ে দিল ভাত। হ্যাঁ, ছাড়ে দেওয়ার পর আমার বড় মাসির কাছে আমার মা থাকে, ওর আমিও থাকি। ওই আমার বড় মাসি আমার মাকে অযথা গালাগালি মানে গালাগালি মুখামুখি করে। হ্যাঁ, বাতার একটা মরে গেছে, নানান বিভিন্ন বিশ্রী ভাষায় কথাবার্তা বলতো। হঠাৎ মায়ের গায়ে একদিন আসলো জ্বর। হুম, জ্বর আসলো, ওই যে আগে একটা কিন্তু রোগ ছিল কলেরা বসন্ত, হুম, শরীরে পৌঁছে গেছো গা। হুম, তখন তারা ভয় পাই গেল গা, ভয় পাই আমার মাকে পাঠিয়ে দিল হুম, যে তোর মার এনে বাইর থেকে বাইর হ। হুম, আমার নানির বাড়ি থেকে আমার ওই খালুর বাড়ি প্রায় 5-6 কিলোমিটার দূরে। হুম, তখন ওপেন রিক্সা বাস এগুলো কিছু ছিল না, গরু গাড়ি কিছু ছিল, আর ওই টুকিটাকি রিক্সা ছিল কয়েকটা। হুম, তাই পরে মাকে নিয়ে আমি সকাল 8টায় রওনা দিলাম, যেতে যেতে বিকাল হয়েছে, অথচ কিন্তু 1 ঘন্টা রাস্তা হাঁটে গেলে ঠিক মতো। মা হাঁটতে পারে না তো, অসুস্থ। পরে মাকে নিয়ে যায়, বিকাল বেলা পৌঁছালাম। আমার নানি বলতেছে যে কি হয়েছে, তা আমি বললাম তো মার তো জ্বর, ওরা কোথায় ভাত পোত খায় না, এখন ঠিক আছে ঘরে নিয়ে শোয়াই রাখ। হুম, হঠাৎ ওই যে শরীরের মধ্যে তো বসন্ত ছিল, এই আস্তে আস্তে বড় হইতে 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 পুরো শরীরের গন্ধ, বিশ্রী গন্ধ, তার বগলের কাছে কি কেউ যাইতে পারে না, তার শরীরের গন্ধে, আমার মার শরীরের গন্ধে। হুম, আমার কাছে গন্ধ লাগে, কিন্তু লাগলেও তো আমার মা তো, আমি যে মা যদি মরে গেছে আমার দেখবো কি। হুম, তা আমি মাকে এটা সেটা খাওয়াইতাম, ওই ধরে বহাইতাম। কিন্তু মা ওই কলা পাতা বিছে তার উপরে শোয়াই রাখতাম, কোন খেতা পাইছে বিতে সে শুইতে পারতো না, ঘুমাইতো না, হুম, পারতো না। আর তখনকার চিকিৎসা বলতে একমাত্র ছিল তিলের তেল হুম, আর পানি ভরা টানি ভরা। আর এই রোগটা যে গ্রামে একবার ঢুকতো, সেই গ্রামকে গ্রাম ধ্বংস হয়ে যেত, কোনো লোক বাঁচত না। হুম, তাই হোক, আমার মা তাদের ভাবে প্রায় 15-20 দিন থাকার পরে মাও তো মারা গেল। হুম, মাও মারা গেল। মারা যাওয়ার পর মাকে আর গোপাল ঘিরে আমাদের জন্মস্থান যেখানে মানে তার খবর দেওয়া হইলো না। হুম, দাঁড়াতে বলে আমার নানা, আমার নানা একটা ভাই, নানা আমার মামা আর আমি। হুম, এই জানা যায় লোক আসলো না, রাইতে 10টা জানা যা দিয়েছি। হুম, আমার মা জানা যায় কোন গ্রামের লোক আসে নাই, কেন আসে না, এই যে আমাদের হইব এই রোগ, হুম, মানে গ্রামকে গ্রাম সাপ হয়ে যায়। যা কি আসার পর আমরা 2 নানা, আমরা মামা ভাগ্নে 2 জন, এই 4 জনে মিলে কবর খুঁজে মাকে রাতে দাফন কাফন করে দিলাম। আচ্ছা।
আপনারা কি দেওয়ার মানে পর, আপনার ধর্ম কি ছিল, হিন্দু না মুসলমান? মুসলমান। মুসলমান, আচ্ছা। তো মাসি বলতেছেন যে? আমাদের দেশে মাসি বলে, মাসি বলে, মাসি আচ্ছা। বলে, খালা বলে। ঠিক আছে, তারপরে কি হলো? তো এখন এই চারজনে মিলে কবর দিলেন মা? ওরা মাকে খবর দিয়ে দিলাম, দেওয়ার পর এখন নানি আমার উপর সালাম, দেখ আমাদের সংসারে চলে না, তোর তো ফেলাইতে পারি না, যাক বাবা, না না এখানেও আমরা আছি, কদিন থাক, তোর যেটা আছে ওখানে কদিন থাক, এইভাবে তোর দিন আল্লাহ দিয়ে চলে যাবো মা। আমি ঠিক আছে, আর কি করবো না, এই বসায় মা বাবা হারাইলাম, একটা ভাই ছিল ছোট, সেটাও হারাইলাম, এখন আপাতত বাইসে আছে আমি। যাক ওই দেশের বাড়িতে আসি, গ্রামের বাড়িতে আমার নানা রেহেনে যেটা করে এনে ওই একই অবস্থা, পরিবর্তন নাই। ওই সারা রাত সারাদিন এই গাছে রাম ওই গাছে জাম, এটা সেটা খেয়ে থাকি, রাতের বেলা ওই যে পেয়ারা গাছ তলে বসে থাকি, হুম, আমাকে ডাক দিয়ে কেউ ঘরে নেয় না। পরে গ্রামের একটি লোক আজও এখনো বাইসা আছে, আমি সেদিন দেখা হয়েছিল, এই লোকটাকে আমাকে বুদ্ধি দিল, সালাম তুই যদি এই গ্রামে থাকস, তুই না খাই মরে যাবি গে, হুম, তুই এক কাম কর, তুই শেরপুর চলে যা, সে লোক আর আমার তোর খাওয়ার কোনো অভাব পড়বো না। ওনার কথা শুনে উনি আমাকে 8 আনা বসেও দিলেন বাজওয়ারা। বাজারে 8 আনা বসে নিয়ে আমি আসলাম শেরপুর শহরে। হুম, শেরপুর শহরে এসে ওই বাজারের ভিতরে তোমার চানাচুর, কালাই, বাদাম, নিমটে এই বিভিন্ন দোকান মোকান আছে, হুম, ওগুলো সারাদিন টোকাই মোকাই খাই, কিন্তু খাই সারাদিন টোকাই খাই। যেমন আপনারা ভাত খাইছেন, আপনার 2টা ভাত ছুঁয়ে দিচ্ছেন থালির ভিতরে, ওই ভাতটি খাইতাম আমি, ওই মাছের মাথাটা চাপাই খাইতাম আমি, এই মানে আইটেম জাগে বলে জুটাজাটি, হুম, এগুলাই খাইতাম। এইভাবে খেতে 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 আর প্রতিদিন সকালে আসি, আবার রাতে চলে যাই আমার বাড়িতে। হুম, তো বাইরে গেলে তো লাভ নাই, ওই যে পেয়ার গাছে বসে থাকতে হয়, কোনো লাগতে ঘরে নাই না। হুম, তো এখন আমি এইভাবে থাকতে 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 একদিন মনে মনে ভাবলাম যে আমি আর আজ থেকে বাড়িতে যাবো না। তাই কি করবো, বাড়িতে গেলে বাড়িতে যায় তো আমার লাভ নাই, কারণ যেহেতু আমার পেয়ারা গাছ খেলার বসে থাকতে হয়, হুম, কবর এদিকে কবর সেদিকে কবর, শিয়াল ডাকে আমার ভয় ভয় লাগে আর কি। হুম, তা আমি থাকবো কোথায়? তখন ওই দিনের জায়গা ঠিক কথা আছে, কোন জায়গায় একটা ঘুমাবো। বাজারের ভিতরে হিন্দুতে একটা ঘর আছে, হ্যাঁ, ওই ঘরটা মুসলমান বাঙালিরা আটা ময়দা দুধ মুড় সুজি মুজি বেছে, হুম, আর হিন্দুদের ওর বছরে ঘর রাখবার মানে কাজে লাগে, তারা কীর্তন করে আচ্ছা, বছর একবার। আর এই ঘরে রাতের বেলা দেখি যে শত শত লোক ঘুমাই থাকে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, তা আমি ওই ঘুরতে ঘুরতে আমি দেখি যেমন একটু জোয়ান একটু ইয়ং ভালো গায়ক বউকে ঘুমাই আমি, সকাল দেখি যে মরে রয়েছে, ওইদিকে 5 জন মরে রয়েছে, ওইদিকে 2 জন মরে রয়েছে, মানে লাস্ট 2-10টা থাকতে প্রতিদিন। কেন? ওই যে অভাবে কারণে খাওয়া নাই দাওয়া নাই, বিনা চিকিৎসা। হ্যাঁ, 1974 কথা নাকি, 74, হ্যাঁ, দুর্ভিক্ষ। দুর্ভিক্ষের সময়। তা আমি আবার সামনে আমি যেখানে ঘুমাইতাম এখানে সামনে আরো কালীর ঘর, এই বড় বড় মূর্তি আছে বানানো, দেখা যায়, কিন্তু দেখি কিন্তু ভয় পাই না, হ্যাঁ, ভয় পাই না। তারপরে অনেক লোক তারপরে ওই যে পৌরসভার একটা লোক ছিল, এই লোক নিয়ে কোনো মতন তাদেরকে দাফন কাফন করতো আর কি। তা একদিন মনে মনে ভাবলাম যে আমি আজকে বাইরে যাবো গা, এখানে আর থাকবো না, প্রতিদিন লোক মারা যা, আমি থাকবো না। বেলা দিছি, যাই হোক বাইর দিয়েছি, বাইরে আবার যাই দিয়ে পরিবর্তন নাই, ওই একই অবস্থা। আমার চাচা যারা কোনো ভাত দেয় না, ও ডাক দিয়ে তো ঘরে থাকবারও দেয় না, ওই একই অবস্থা, কোনো পরিবর্তন নাই। যাক জায়গা রাখতে পোয়াক, আজ থেকে আমার জীবনে কখনো আসবো না, আসি আমার শেষ। কেন আসি কি করবো, আমার তো আর কেউ নেই, বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, আসে লাভ কি? আমি শেরপুর বাঁচি মরি।